প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষের পরিসংখ্যানের কালীন সারির তৃতীয় ক্লাস। এর অর্থ হচ্ছে আমরা এর আগে 2টি ক্লাস করেছি এবং প্রত্যেকটা ক্লাস আমার ইউটিউবের চ্যানেলের প্লে লিস্টে আছে, সেখানে গেলে তোমরা ক্লাসগুলো পাবে। আজকে হচ্ছে আমার কালীন সারির তৃতীয় ক্লাস এবং এই তৃতীয় ক্লাসের ভিত্তি হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে ন্যূনতম বর্গ পদ্ধতিতে দীর্ঘকালীন প্রবণতার সমীকরণ বের করেছি এবং সেক্ষেত্রে আমরা আলোচনা করেছি যদি মূলবিন্দু 1 জানুয়ারি হয় তাহলে আমরা বুঝব এটা জোড় সংখ্যক বছর, আর মূলবিন্দু যদি 1 জুলাই হয় তাহলে আমরা বুঝব এটা বিজোড় সংখ্যক বছর। এখন আমরা একটা সমস্যার সমাধান দেব যেটা তোমাদের প্রশ্নে খ বিভাগে আসতে পারে। সেটা বলেছে, আমি আবারও বলছি যে দ্বিতীয় ক্লাস না করলে এই অঙ্ক বোঝা যাবে না। এই অঙ্ক বুঝতে হলে অবশ্যই আমাদেরকে কালীন সারির দ্বিতীয় ক্লাসটা করতে হবে। প্রশ্ন হচ্ছে বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ y is equal to 120 plus 144x। এটা হচ্ছে আমাদের বার্ষিক প্রবণতার সমীকরণ এবং আমরা প্রথম ক্লাসে বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্লাসে জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে বার্ষিক প্রবণতার সমীকরণ বের করেছি। আর আজকের অঙ্কে বার্ষিক প্রবণতার সমীকরণ y is equal to 120 plus 144x কি আছে দেয়া আছে। মূলবিন্দু 1/1/2015 হলে 2015 সালের জানুয়ারি এবং মে মাসের কালিক মান বের করো। আমাকে বলেছে মূলবিন্দু 1/1/2015, এর মানে 2015 সালের 1 জানুয়ারি, 2015 সালের 1 তারিখ কোন মাসের? জানুয়ারি মাসের হলে 2015 সালের জানুয়ারি এবং মে মাসের কালিক মান বের করো, অর্থাৎ প্রবণতা বের করতে হবে। এখন আমাকে একটু বুঝে নিতে হবে এখানে বছর জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক। আমি বুঝে ফেলেছি এখানে বছর হচ্ছে জোড় সংখ্যক। কেন? মূলবিন্দু হচ্ছে 1/1/2015, মানে 2015 সালের 1 জানুয়ারি। তো 2015 সালের যদি 1 জানুয়ারি হয় মূলবিন্দু এটা বছর জোড় সংখ্যক। আমরা জানি মূলবিন্দু 1 জানুয়ারি হলে বছর জোড় সংখ্যক আর মূলবিন্দু 1 জুলাই হলে বছর বিজোড় সংখ্যক। অর্থাৎ বছর জোড় সংখ্যক মানে কি? এই প্রবণতার সমীকরণ বের হয়েছে যেখানে বছর 10টি বছরের তথ্য দেয়া আছে অথবা 12টি বছরের তথ্য দেয়া আছে অথবা 14টি বছরের তথ্য দেয়া আছে, মানে জোড় সংখ্যক বছরের। আর যদি মূলবিন্দু 1 জুলাই হতো তাহলে আমরা বুঝতাম এই প্রবণতার সমীকরণ বের হয়েছে যেখানে বছর ছিল বিজোড় সংখ্যক 11টি বছর, 9টি বছর বা 13টি বছর বা 15টি বছর বিজোড় সংখ্যক যদি মূলবিন্দু 1 জুলাই বলতো। কিন্তু আমাকে বলেছে মূলবিন্দু 1 জানুয়ারি, অতএব বছর হচ্ছে জোড় সংখ্যক। তা আমাকে কি বলেছে? মাসিক কালিক মান বের করো। মাসিক কালিক মান বের করো। তো মাসিক কালিক মান বের করতে হলে আগে আমাকে মাসিক প্রবণতার সমীকরণ বের করতে হবে। মাসিক কালিক মান বের করতে হলে আগে কি করতে হবে? মাসিক প্রবণতার সমীকরণ বের করতে হবে। তা আমি আনসার শুরু করছি। দেয়া আছে এই কথাটা পুরোটা লিখব।
বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ দেয়া আছে। বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ পুরাটা লিখব। yc ইকুয়াল টু 120 প্লাস 144x। এরপরে আমি কি লিখব? সুতরাং মাসিক প্রবণতার সমীকরণ, মাসিক প্রবণতা সমীকরণ, ঠিক আছে। এরপরে আমি লিখব মাসিক কি প্রবণতা সমীকরণ yc ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 12 যোগ 144 ডিভাইডেড বাই 72x। এটা হচ্ছে মাসিক প্রবণতার সমীকরণ। আমরা জানি জোড় সংখ্যক বছর হলে এখানে এর জায়গায় কত আছে? 120। আমরা জানি সমষ্টিগত প্রবণতার সমীকরণ a প্লাস কত bx। এর জায়গায় কত আছে? 120। এটাকে 12 দ্বারা ভাগ করতে হবে। b এর জায়গায় কত আছে? 144। এটাকে 72 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। মাসিক প্রবণতার সমীকরণ বের করার জন্য জোড় সংখ্যক বছর হলে আমি এইটা কেন 12 দ্বারা ভাগ করতে হবে, 72 দ্বারা ভাগ করতে হবে, সেটা গত ক্লাসে কি করেছি আমি ব্যাখ্যা করেছি। কারণ আমি যেই দেখেছি মূলবিন্দু হচ্ছে 1 জানুয়ারি, আমার কাছে ক্লিয়ার বছর হচ্ছে জোড় সংখ্যক, আর বছর জোড় সংখ্যক হলে এখানে 12 দ্বারা, এখানে 72 দ্বারা ভাগ করতে হবে। এই যে এই এর নিচে একে কত দ্বারা ভাগ করতে হবে? 12 দ্বারা। আর বিকেও 12 দ্বারা ভাগ করতে হবে মাসে যেতে হলে। আর যেহেতু জোড় সংখ্যক বছরে x1 সমান কত? 6 মাস, তাহলে x কে 1 মাসে নিতে হলে কত দ্বারা ভাগ করতে হবে? 6 দ্বারা। যে x জোড় সংখ্যক বছরে যে x এর মান 2 যদি বাড়ে তাহলে 1 বছর বাড়বে, বা তো 2 এ বাড়ে 12 মাস, একেবারে 6 মাস, তাহলে x ইকুয়াল টু 1 মানে কি? 6 মাস। অর্থাৎ মাসে নিতে হলে x কে কত দ্বারা ভাগ করতে হবে? 6 দ্বারা। এই যে 12 থাকলো, 6 12 72 থাকলো। বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে দ্বিতীয় ক্লাসে, তোমরা দেখে নিবা। যেহেতু জোড় সংখ্যক বছর বলেছে, আমি 12 আর 72 দ্বারা কি করেছি? আমি ভাগ করেছি। সুতরাং yc ইকুয়াল টু 120 কে 12 দ্বারা ভাগ করলে কত হয়? 10। 144 কে 12 দ্বারা ভাগ করলে 2। এটা হচ্ছে আমাদের মাসিক প্রবণতা সমীকরণ 10 প্লাস কত? টুয়াইস x। ঠিক আছে। এখন আমাকে বলেছে 2015 সালের জানুয়ারি মাসের কালিক মান। 2015 সালের জানুয়ারি মাসের কালিক মান। 2015 সালের কোন মাসের? জানুয়ারি মাসের কালিক মান। এটা আমরা বার করব। ঠিক আছে। তা এটা বার করব আমরা এইভাবে, yc ইকুয়াল টু 10 প্লাস 2। এখন একটু বোঝার চেষ্টা করি। মূলবিন্দু হচ্ছে কি? 1 জানুয়ারি। কত সালের? 2015 সালের 1 জানুয়ারি হচ্ছে মূলবিন্দু। আর আমি কালিক মান বার করব কোন মাসের? জানুয়ারি মাসের। অতএব মানে মূলবিন্দু যে মাসের, সেই মাসের কালিক মান বার করব। অতএব x এর জায়গায় কত হবে? 0। x এর জায়গায় কত হবে? 0। আমরা জানি মূল বিন্দুতে x এর মানটা কত বসাতে হবে? 0 বসাতে হবে। আমাকে কোন মাসের কালিক মান বের করতে বলেছে? আমাকে জানুয়ারি মাসের কালিক মান বের করতে বলেছে। ভালো কথা। মূল বিন্দু কোন মাস? স্পষ্ট লেখা আছে, মূল বিন্দু 1/1/2015, মানে 2015 সালের 1 জানুয়ারি।
অর্থাৎ জানুয়ারি মাসটা হচ্ছে মূল বিন্দু। তাহলে জানুয়ারি মাসের কালিক মান বার করব, মানে মূল বিন্দু মাসের কালিক মান বার করব। এক্স এর মানটা হচ্ছে 0 প্লাস কত, হাফ। প্লাস কত, হাফ। হাফ কেন দিলাম? কারণ জানুয়ারি মাসের কালিক মান বার করব। 0 বসালে কালিক মানটা বের হবে 2015 সালের 1 জানুয়ারি। 0 যদি বসাই, শুধু 0 যদি বসাই, তাহলে কালিক মানটা বের হবে 2015 সালের কি 1 জানুয়ারি। কিন্তু আসলে জানুয়ারি মাসের কালিক মানটা হবে কোন মাসের? জানুয়ারি মাসের কালিক মান, অথবা জানুয়ারি মাসের প্রবণতা মান হবে। জানুয়ারি মাসের মধ্যবিন্দু কোনটা? এটা 1 তারিখ, এটা 31 তারিখ। তো মধ্যবিন্দু কত? 15 তারিখ। জানুয়ারি মাসের কালিক মানটা হবে বা প্রবণতা মানটা হবে জানুয়ারি মাসের 15 তারিখ। ক্লিয়ার? জানুয়ারি মাসের 15 তারিখ। তা আমি যখন এক্স এর মানটা 0 বসাবো, তখন আমি কালিক মানটা পাবো, প্রবণতা মানটা পাবো জানুয়ারি মাসের 2015 সালের। এই যে 1 মানে কি জানুয়ারি মাসের কয় তারিখের? 1 তারিখের। তো যখন আমাকে বলবে জানুয়ারির প্রবণতা বা কালিক মান বের করো, এর মানে হচ্ছে এটা জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের। আবারও বলছি, যখন আমাকে বলবে জানুয়ারি মাসের কালিক মান বের করো বা জানুয়ারি মাসের প্রবণতার মান বের করো, তখন বুঝে নিতে হবে এটা জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের। তাহলে আমি এক্স ইকুয়াল 0 বসালে বোঝাবে 1 জানুয়ারি। তাহলে মাঝামাঝি সময়ে যেতে হবে। আমি এক্স এর মানটা যদি 0-র সাথে যদি +1 দিতাম, প্লাস যদি 1 দিতাম, তাহলে আমি 1 মাস পরে চলে যাব। এখন কিন্তু ওই যে এক্স আগে 1 ছিল, এক্স এর মান 1 বসালে 6 মাস আগাতাম। এখন 6 দিয়ে ভাগ করে এক্স কে কোথায় নিয়ে এসেছি? 1 মাসে। মানে এক্স এর মান 1 বাড়লে কত আগাবো? 1 মাস আগাবো। এক্স এর মান -1 দিলে 1 মাস পিছাবো। আবারও বলছি, আগে বার্ষিক প্রবণতা সমীকরণে এক্স এর মান 1 অতিরিক্ত দিলে 6 মাস আগাবো, আর 2 অতিরিক্ত দিলে 12 মাস আগাবো। এই জন্য আমরা দেখেছি জোড় সংখ্যক বছরে এক্স এর মান 2 করে বাড়লে 1 বছর থেকে আমরা আরেক বছরে যাই। ঠিক আছে? তাহলে এক্স এর মান 1 করে গেলে আমরা 6 মাস যাই। এক্সটাকে মাসিকে নেওয়ার জন্য 6 দ্বারা কি করেছি? ভাগ করেছি। তাহলে এক্সটা কোথায় চলে আসছে? এই এক্সটা এই যে 6 দ্বারা ভাগ করেছে না, 6 12 72। 6 12 72, তাহলে 144 কে কি করছে? 72 দ্বারা ভাগ করছে। মানে এই যে 72 হওয়ার পিছনে বির নিচে একটা 12 আছে, আর এক্স এর নিচে একটা কি আছে? 6 আছে। ঠিক আছে? এই এক্সটা কোথায় চলে আসলো? 6 দ্বারা ভাগ করার কারণে 1 মাসে চলে আসলো। তো +1 দিলে 1 মাস আগায় যাব, মানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। ফেব্রুয়ারি মাসের কি 1 তারিখ। কিন্তু আমি তো ফেব্রুয়ারি মাসে 1 তারিখ চাচ্ছি না, আমার দরকার জানুয়ারি মাসের 15 তারিখ। তাহলে এক্স এর মান 1 দিয়ে যদি অতিরিক্ত, তাহলে 1 মাস আগাবো। তো 15 তারিখে দেওয়ার জন্য কত দিতে হবে? হাফ। 1 মাস, 1 কত? 1 মাস মানে 30 দিন। তাহলে হাফে কত দিন? 15 দিন। এই জন্য +1/2 দিয়েছে। এরপরে y = 10 + 2, এটা 0 আর 2 গুণ দিলে 0, আর 2 এ 2 কাটাকাটি কত? 1। সুতরাং y = 11। অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের প্রবণতা মান অথবা জানুয়ারি মাসের কালিক মান কত হয়েছে? 11 হয়েছে। আমরা কত পেয়েছি? আমরা 11 পেয়েছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমার এইটা ছিল বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ। প্রথমে এইটাকে আনতে হবে মাসিক প্রবণতার সমীকরণে। এই আনার জন্য আমি কি করেছি? মাসে আনার জন্য এর মানকে 12 দ্বারা ভাগ করেছি। এই যে 120 কে 12 দ্বারা ভাগ করেছি, বিটাকে 12 দ্বারা ভাগ করেছি, বিটাকে 12 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে? আবার এক্স 1 সমান কত? 6 মাস জোড় সংখ্যক বছরে। এই জন্য এক্স কে 6 দ্বারা ভাগ করেছি।
তাহলে এই 6 12 72 দ্বারা কাকে ভাগ দিলাম? 144কে দিয়ে। তো এই এক্সটা 1 মাসে চলে আসলো। এক্স ইকুয়াল 0 বসালে মূল বিন্দু কত? 1/1/2015, বা 2015 সালের 1 জানুয়ারির কালিক মান পেয়ে যাব এক্স ইকুয়াল টু 0 বসালে। কিন্তু আমার দরকার জানুয়ারি মাসের প্রবণতা। তাহলে জানুয়ারি মাসের প্রবণতা কিন্তু 1 তারিখের প্রবণতা না, 30 তারিখের প্রবণতা না, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের 15 তারিখের প্রবণতা। এক্স এর মান 1 যদি প্লাস করি তাহলে 1 মাস আগাবো। 1 তারিখ থেকে জানুয়ারির ফেব্রুয়ারির 1 তারিখে চলে যাব। এই জন্য জানুয়ারির 15 তারিখে যাওয়ার জন্য এক্স এর মান 1 প্লাস না করে কত প্লাস করেছি? হাফ। তাহলে এইটা হচ্ছে 2015 সালের 15 জানুয়ারিতে প্রবণতার মান, যেটাকে আমরা বলি জানুয়ারি মাসের প্রবণতা। এখন আমি এক কাজ করব, কোন মাসের 2015 সালের মে মাসের কালিক মান বের করব, মানে মে মাসের প্রবণতা। তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রবণতা সমীকরণ y = tan + 2x। একবার বের করেছি, বারবার বের করার প্রয়োজন নাই। কি লিখব? মাসিক প্রবণতা সমীকরণ y = tan প্লাস কত? 2x। ঠিক আছে, এখন আমি লিখব 2015 সালের মে মাসের প্রবণতার মান, অথবা 2015 সালের মে মাসের কালিক মান। যদি প্রশ্নে বলে কালিক মান লিখব, যদি প্রশ্ন বলে প্রবণতার মান লিখব, যেটা বলবে সেটা লিখব। এখন আমি লিখছি, দেখো y = tan 2। ঠিক আছে, প্রথমে আমি x এর মানটা কত বসাবো? আমাকে 2015 সালের কোন মাস বলেছে? মে মাস নাকি? তাহলে আর মূল বিন্দু হচ্ছে জানুয়ারি। 2015 সালের জানুয়ারি হচ্ছে মূল বিন্দু। 2015 সালের জানুয়ারি হচ্ছে মূল বিন্দু, 1 তারিখ। আর প্রবণতা বের করতে হবে মে মাসের, মানে মের 15 তারিখ। আসো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কত? 4। হাতে গণো, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তাহলে জানুয়ারি থেকে মে পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মাস। জানুয়ারি থেকে মে পর্যন্ত দূরত্ব 4 মাস। তাহলে 4 মাস আগাতে হলে এক্স এর মান কত দেব? 4। আমি তখন চলে যাব মে মাসের 1 তারিখে। কিন্তু যেহেতু বলেছে মে মাসের কালিক মান, মানে মে মাসের প্রবণতার মান, এটা হচ্ছে মে মাসের মাঝামাঝি গড় মান, মাঝামাঝি যে মানটা, মানে গড় মান, মানে মে মাসের 15 তারিখের। তাহলে 4 বসালে কোথায় চলে যাব? মের 1 তারিখে। আর 5 বসালে চলে যাব জুনের 1 তারিখে। আমার মের 15 তারিখ দরকার, তো 4 বসানো যাবে না, 5ও বসানো যাবে না। 5 গেলে চলে যাব জুনে। তো 4-এর সাথে আরো হাফ যোগ করব। তাহলে এই দেখো যে 4 পর্যন্ত কত? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর বাকি হাফে আরো 15 দিন। তাহলে এইটা হয়ে গেল 2015 সালের মে মাসের কালিক মান। এবার 2015 সালের মে মাস মানে কি? মে মাসের 15 তারিখের কালিক মান। যখন মে মাসের কালিক মান বলবো বা মে মাসের প্রবণতা মান বলবো, তখন বুঝে নেবে এটা মে মাসের কয় তারিখের? 15 তারিখের। এখন আমরা কাজ করি, y = tan প্লাস 4 দুগুণা কত? 8, আর 2 আর 2 কাটাকাটি কত? 1। সুতরাং y = 19। অর্থাৎ 2015 সালের মে মাসের, এর মানে মের 15 তারিখের কালিক মান বা প্রবণতা মান হচ্ছে 19। আশা করি আমরা বের করতে বলেছি। আমাদের এখানে খুব অসুবিধা হয়, খুবই সমস্যা হয় যে এই যে বার্ষিক সমষ্টিগত প্রবণতা সমীকরণ হতে মাসিক প্রবণতা সমীকরণে আসার ক্ষেত্রে এখানে সবসময় 12 দ্বারা ভাগ দিতে হবে। এখানে সবসময় কত দ্বারা ভাগ করতে হবে? মানে একে অলওয়েজ 12 দ্বারা ভাগ করতে হবে।
এখানে বইতে দেখবে একবার 72 দ্বারা ভাগ করেছে, একবার 144 দ্বারা ভাগ করেছে। একবার 72 দ্বারা, একবার 144 দ্বারা ভাগ করে। প্রশ্ন হলো কখন 72 দ্বারা ভাগ করব? এই যে বি কে 6 12 72 দ্বারা ভাগ করব, আর কখন 144 দ্বারা ভাগ করব? এটার প্রশ্নের উত্তর হচ্ছে জোড় সংখ্যক বছর হলে 72 দ্বারা ভাগ করব, বিজোড় সংখ্যক বছর হলে 144 দ্বারা ভাগ করব। যেহেতু আবার জোড় সংখ্যক বছর ছিল এই জন্য 72 দ্বারা ভাগ করবে, যদি বিজোড় সংখ্যক বছর হতো আমি 144 দ্বারা ভাগ করতাম। এখন প্রশ্ন হলো আমি জোড় সংখ্যক বছর বুঝবো কিভাবে? জোড় সংখ্যক বছর বুঝবো কিভাবে আর বিজোড় সংখ্যক বছর বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা বোঝার উপায় হচ্ছে যদি মূল বিন্দু বলে 1 জানুয়ারি, তাহলে বুঝে নিতে হবে এটা জোড় সংখ্যক বছর। কি বললে? 1 জানুয়ারি বললে। আর 1 জানুয়ারি বললে এটা জোড় সংখ্যক বছর হয় কেন? উত্তরের বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় ক্লাসে, মানে গত ক্লাসে। আর যদি মূল বিন্দু 1 জুলাই বলে, তাহলে আমি বুঝে ফেলবো এটা বিজোড় সংখ্যক বছর, ভাগ দিতে হবে এখানে 144 দ্বারা। তাহলে সমাধানটা হয়ে গেল। তাহলে মনে রাখবে জোড় সংখ্যক বছর হলে ভাগ দিতে হবে 12 এবং 72 দ্বারা, আর বিজোড় সংখ্যক বছর হলে ভাগ দিতে হবে 12 এবং 144 দ্বারা। জোড় সংখ্যক বছর বোঝার উপায় হলো মূল বিন্দু 1 জানুয়ারি, বিজোড় সংখ্যক বছর বোঝার উপায় হলো মূল বিন্দু 1 জুলাই। এখন আমি এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই। কিছু না, এখানে 1 আছে না, জাস্ট কি করলাম 7 করে দিলাম, প্রশ্ন ঘুরে গেল। আগে 1 ছিল, এখন কত লিখেছি? 7। অর্থাৎ মূল বিন্দু হচ্ছে 2015 সালের 1 জুলাই। জুলাই কয় নাম্বার মাস? 7 নাম্বার মাস। মূল বিন্দু হচ্ছে 2015 সালের 1 কি? জুলাই। 1 জুলাই। এখন অঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ বছর হচ্ছে বিজোড় সংখ্যক বছর। একটু আগে যেখানে বলেছিলাম জোড় সংখ্যক বছর, একই প্রশ্ন, সবকিছু ঠিক আছে। এখন আমি বলছি এইটা, এইটা বিজোড় সংখ্যক বছর। কেন বলছি? মূল বিন্দু হচ্ছে 1/7/2015, মানে 2015 সালের 1 জুলাই। এটা বিজোড় সংখ্যক বছর। আমরা জানি বিজোড় সংখ্যক বছরে x = 1 মানে কি? 12 মাস। আমার প্রথম ক্লাসটা ফলো করো, যেখানে আমি বার্ষিক সমষ্টিগত প্রবণতা সমীকরণ বের করেছি। তালিকার দিকে দেখো, x এর মান 1 বাড়লে আমি পরবর্তী বছরে চলে যাই। x এর মান কত বাড়লে? 1 বাড়লে। 1 এর কি আছে? 0-এর পর 1 আছে, 1-এর পর 2 আছে, 3 আছে, আর 0-এর আগে -1 -2। এবার 1 বাড়লে 1 বছর সামনে যাই, 1 কমলে 1 বছর পিছনে যাই। এর মানে বিজোড় সংখ্যক বছরে x = 1 সমান কত? 12 মাস। অতএব x কে যদি মাসে ট্রান্সফার করতে হয় তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে? 12 দিয়ে। যদি বিজোড় সংখ্যক বছরে x এর জায়গায় 1 বসালে কত বুঝবো? 12 মাস। অতএব x টাকে মাসে ট্রান্সফার করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। a কে মাসে ট্রান্সফার করতে হলে 12 দিয়ে, b কে মাসে ট্রান্সফার করতে হলে 12 দিয়ে, x কে মাসে ট্রান্সফার করতে হলে 12 দিয়ে। তাহলে এই 12টা এখানে থাকবে, আর এখানে 12 কত হয়ে যাবে? 144 হয়ে যাবে। 12 144 হয়ে যাবে। তাহলে আগের অঙ্কে ভাগ দিয়েছিলাম 12 আর 72 দিয়ে, আর এখনকার অঙ্কে ভাগ দিচ্ছি 12 আর 144 দিয়ে। মাত্র একটা পরিবর্তন, 1 এর জায়গায় কত হয়ে গেছে? 7। যেই বুঝেছি মূল বিন্দু হচ্ছে 1 জুলাই, কাজ শেষ। একটা কথাই বলেছিলাম, অনেক সময়
ব্যতিক্রমধর্মী প্রশ্ন করতে পারে। মূলবিন্দু 1 জুলাই না বলে বলতে পারে 2015 সালের 30 জুন মূলবিন্দু। আমি বারবারই বলেছি 30 জুন যে কথা, এর একদিন পর 1 জুলাই একই কথা। তো বেশি প্রচলিত 1 জুলাই বিজোড় সংখ্যক বছর বুঝবো। আর জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে হয় 2015 সালের 1 জানুয়ারি বলবে, অথবা 2014 সালের 31 ডিসেম্বর বলবে। যেটাই বলুক আমরা বুঝবো জোড় সংখ্যক বছর। যাক, তা আমরা এখন 2015 সালের, আচ্ছা জানুয়ারিটা একটু করে দিই, মাইনাস করে দিই। জানুয়ারি না দিয়ে জুলাই দিয়ে দিলাম। কোন মাসের? জুলাই মাসের। জুলাই এবং মে মাসের কালিক মান বের করো। মূলবিন্দু চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার একই অঙ্ক, জাস্ট এখানে 2টা উঠে যাবে। কারণ 144 কে 144 ভাগ করলে 1, তাহলে এখানে কত থাকে? x। ঠিক আছে, ওকে। এখন আমি বলবো 2015 সালের কোন মাসের? জুলাই মাসের। 2015 সালের জুলাই মাসের, এখানে তো 1 আর থাকবে না। জুলাই মাসের মাসিক প্রবণতা, এটা তো মাসিক প্রবণতার সমীকরণ বের করেছি। এখন মাসিক জুলাই মাসের মাসিক প্রবণতা বা কালিক মান y = 10 প্লাস x এর মান 0 বসালে 1 জুলাই। এই যে মূলবিন্দু 1 জুলাই বলেছি না, তাহলে x এর মান 0 বসালে কি 1 জুলাই। কিন্তু মূলবিন্দুটা হবে জুলাই মাসের মাঝামাঝির সময়, মানে 15 জুলাই। তাহলে আমাকে x থেকে আরো কত বাড়তে হবে? 1 বাড়লে 1 মাস, তাহলে হাফ, 15 তারিখ পর্যন্ত 15 দিন আমি হাফ বাড়বো, 0 প্লাস হাফ। তাহলে এখানে কত হবে? 10 টু দ্য পাওয়ার হাফ। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, 10 প্লাস হাফ কত? 10.5 আনসার, 10.5। তাহলে আমাদের জুলাই মাসের কালিক মান হলো 10.5। 10.5 কেন? কারণ আমি x যদি 0 বসাই, তাহলে আমি পাচ্ছি 2015 সালের 1 জুলাই। আমাকে বলেছে জুলাই মাসের কালিক মান, তো জুলাই মাসের কালিক মান হচ্ছে 1 জুলাই, 30 জুলাই, মাঝামাঝি মান মানে 15 জুলাই। তাহলে আমার x এর মান কত বাড়তে হবে? 1 বাড়লে 1 মাস, তো 15 দিনের জন্য হাফ বাড়াতে হবে, 0 প্লাস হাফ। ক্লিয়ার? মামলা শেষ। এখন আমাকে বার করতে হবে মে মাসের। তাহলে প্রথমে কি লিখতে হবে? 2000, আমাকে লিখতে হবে মাসিক প্রবণতা সমীকরণ y = 10 প্লাস কত? x। যদি কাটাকাটি গিয়ে সহগ কত? 1 লেখার প্রয়োজন নাই। 2015 সালের মে মাসের, 2015 সালের কি মে মাসের কি বার করব? প্রবণতা মান, কালিক মান। এখন আসি মে মাসের বার করো। খুব ভালোভাবে লক্ষ্য করো, খুব ভালোভাবে লক্ষ্য করো। মে মাসের বলেছে কোন বছরের? 2015। তাহলে একটু দেখো, মূলবিন্দু তো জুলাই, ঠিক না? মানে জুলাইয়ের 1 তারিখ। তাহলে জুলাই বাম দিকে কত? জুন। এরপরে কত? মে। আর ডান দিকে কত? অগাস্ট। ঠিক আছে, তাহলে আমাকে মে মাসের বার করতে হবে। আমি কোন দিকে যাচ্ছি? বাম দিকে। 1 2 পিছনে যাচ্ছি কিনা? হ্যাঁ, -2। পিছনে গেলে কত হবে? -2। তাহলে এখানে কত হবে? -2। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমাকে বলেছে 2015 সালের মে মাসের কি করতে হবে? প্রবণতা মান বা কালিক মান বের করতে হবে। মে মাসটা জুলাই মাসের কোন দিকে? পিছনে পড়ছে না, বাম দিকে পড়ছে না? তো এই -1 -2, তাহলে -2, অর্থাৎ 2 মাস ব্যাক করতে হবে। x এর মান -2। তো -2 দিলে আমি তো চলে গেলাম 1 মেতে।
কারণ মে মাসের কালিক মান কত, 15ই মে না, তাহলে আরো 15 দিন আগাতে হবে, প্লাস হাফ। -2 দিয়ে কয় মাস পিছাইছি, 2 মাস পিছাইছি, মানে 1 জুলাই থেকে গেছি 1 জুন, 1 জুন থেকে গেছি 1 মে। তা -2 দিয়ে আমি কোথায় গেলাম, 1 মে। আর মে মাসের কালিক মান হচ্ছে মে মাসের মাঝামাঝি মান, প্রবণতা মানটা, মানে 15 তারিখের। তাহলে 1 মে থেকে 15 তারিখে যেতে হলে প্লাস হাফ দিতে হবে। ঠিক আছে, এখন তো আমরা অঙ্ক আমাদের হয়ে গেল। y is equal to 10 -2 প্লাস হাফ। সুতরাং y is equal, সাবধান, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এই প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, হ্যাঁ, তা 10 থেকে 2 গেলে 8, আর 8 এর সাথে হাফ যোগ হবে, তাহলে কত হলো, 8.5। 10 থেকে 2 চলে গেলে 8, আর 8 এর সাথে হাফ, হাফ মানে কত, 0.5 যোগ হলে 8.5। ক্লিয়ার? যদি বলতো 2015 সালের অগাস্ট মাসের, 2015 সালের কি অগাস্ট মাসের, তো অগাস্টটা কি জুলাইর ডান দিকে না, তাহলে এখানে কিন্তু +1 হতো, আর এখানে প্লাস হাফ। 15 তারিখে যাওয়ার জন্য সবসময় মনে রাখা প্লাস হাফ হবে। কত তারিখে যাওয়ার জন্য, সেটা জোড় সংখ্যক বছর হোক আর বিজোড় সংখ্যক হোক, মাসের মাঝামাঝি যেতে হলে অবশ্যই কি হতে হবে, প্লাস হাফ হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, আর যেহেতু অগাস্ট জুলাইয়ের ডান দিকে, এখানে হবে কত, এখানে 1 হবে, 1। যদি সেপ্টেম্বর বলতো তাহলে এখানে কত হতো, 2। অক্টোবর হলে এখানে কত হতো, 3, তারপর প্লাস হাফ। আশা করি আমরা অঙ্কটা পেরেছি। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে কখন আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হবে আর 144 দিয়ে ভাগ করতে হবে, আর কখন 12 দিয়ে ভাগ করতে হবে আর 72 দিয়ে ভাগ করতে হবে। সবকিছু নির্ভর করে এইটার উপর, 1/7/2015। যদি জুলাই মাসের 1 তারিখ হয়, বছর বিজোড় সংখ্যক, ভাগ করতে 12 আর 144 দিয়ে। যদি 1/1 হয়, মানে জানুয়ারি মাসের 1 তারিখ হয়, বছর জোড় সংখ্যক, ভাগ করতে 12 এবং 72 দিয়ে। আচ্ছা, এখন আরেকটা বিষয় একটু বলছি, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। ঠিক আছে, গত ক্লাসে আমি আলোচনা করেছি, বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ বলেছে, ঠিক না? হ্যাঁ, এইটা না বলে যদি বলতো বার্ষিক সমষ্টিগত শব্দটা নাই, বলেছে বার্ষিক মাসিক গড় প্রবণতা সমীকরণ, বার্ষিক মাসিক গড় প্রবণতা সমীকরণ, তখন কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ আমাদের বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ হচ্ছে a প্লাস bx। মনে করি যখন আমরা a কে 12 দ্বারা আর b কে কত দ্বারা, 12 দ্বারা ভাগ করব, তখন এটা হয়ে যাচ্ছে বার্ষিক, তখন এটা হয়ে যাচ্ছে মাসিক গড় প্রবণতার সমীকরণ। এটার নাম কি হয়ে যাচ্ছে, বার্ষিক মাসিক গড় প্রবণতার সমীকরণ। যখন কি দ্বারা ভাগ করব, 12 দ্বারা, মানে x কে যখন মাসে নিয়ে আসবো না, কাকে নিয়ে আসবো না, x কে। কারণ x কে মাসে নিয়ে আসতে হলে, বিজোড় সংখ্যক বছর হলে x = 1 সমান কত, 12 মাস, 12 দিয়ে ভাগ করতে হবে। আর জোড় সংখ্যক বছর হলে x 1 = কত, 6 মাস, মানে মাসে নিয়ে আসতে হলে 6 দিয়ে ভাগ করতে হবে। আমি x কে মাসে আনলাম না, x কে কোথায় রেখে দিয়েছি, বৎসরে। মানে x = 1 হলে, জোড় হলে 6 মাস আর বিজোড় হলে 12 মাস বোঝায়। জোড় হলে 6 মাস মানে কি, অর্ধ বছর বোঝায়, বিজোড় হলে 1 বছর বোঝায়। তখন এটাকে বলা হয় বার্ষিক মাসিক গড় প্রবণতার সমীকরণ। কত দ্বারা ভাগ করে থাকলে, 12 দ্বারা। বছরকে যদি মাসে না আনি, 6 দ্বারা বা 12 দ্বারা ভাগ করে যদি মাসে না আনি, তাই এটাকে বলে বার্ষিক গড় প্রবণতার সমীকরণ।
2 নাম্বার ক্লাসে বের করেছি। এজন্য বারবার অনুরোধ করছি আজকের ক্লাসটা করার আগে দয়া করে 2 নাম্বার ক্লাসটা 1 নাম্বার ক্লাস শেষ করো, 2 নাম্বার ক্লাস শেষ করো, তারপরে আজকের ক্লাসটা ধরবে। ক্লিয়ার? তাহলে এখন একটু বোঝার চেষ্টা করতে হবে। যখন এটাকে বলা হয়েছে বার্ষিক মাসিক গড় প্রবণতার সমীকরণ, এর মানে এই মানটা 12 দিয়ে ভাগ করে পেয়েছি, এই মানটা 12 দিয়ে ভাগ করে পেয়েছি। ক্লিয়ার? অর্থাৎ এই মানটা এই এ না, কোনটা? এই মানটা হচ্ছে কোনটা? এই একে 12 দ্বারা ভাগ করে এই মানটা পাওয়া গেছে। এইটা না, এইটা হা। বুঝাতে পারছি? যখন আমি এটাকে বলবো বার্ষিক মাসিক গড় প্রবণতার সমীকরণ, তখন বুঝতে হবে এটা সামষ্টিক প্রবণতার সমীকরণ, এর এই মানটা না, এটা এর মানটাকে 12 দ্বারা ভাগ করে কোনটা পাইছি? এই মানটা পাইছি। অর্থাৎ এটাকে আর 12 দ্বারা ভাগ করার প্রয়োজন নাই। এই 144 কিন্তু বি না, 144 হচ্ছে বি কে 12 দ্বারা ভাগ করে এটা পেয়েছি। এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে আমি এখন কি করব? আমি মাসিক প্রবণতার সমীকরণে যাওয়ার জন্য, যেহেতু বিজোড় সংখ্যক বছর, কি সংখ্যক বছর? বিজোড় সংখ্যক বছর, সেহেতু আমি 120 প্লাস 144 কে আমি 12 দ্বারা ভাগ করব। সুতরাং y ইকুয়াল টু 120 প্লাস 12x। এটা হচ্ছে আমার মাসিক প্রবণতা সমীকরণ। আমি আবারও বলছি, এই সমীকরণ থেকে মাসিক প্রবণতার সমীকরণে যাওয়ার জন্য আমি স্রেফ এই 144 কে 12 দ্বারা ভাগ করব। আসলে 144 কে ভাগ করি নাই, আসলে ভাগ করেছি কাকে? x কে 12 দ্বারা ভাগ করেছে। কার নিচে 12? x এর নিচে 12। ঠিক আছে? তো 144 কে 12 দ্বারা ভাগ করলে তো 12 এখানে লেখা যায়, কথা এখানে লেখা কি কথা? কথা হয়ে গেছে 12x। কেন 144 কে 12 দ্বারা ভাগ করি নাই? কারণ এটা অলরেডি, যেহেতু এটা বার্ষিক মাসিক গড় প্রবণতার সমীকরণ, এর মানে এটা বার্ষিক সমষ্টিগত সমীকরণকে 12 দ্বারা ভাগ করে লেখা হয়েছে। এটাও 12 দ্বারা ভাগ করে লেখা হয়েছে, নতুন করে 12 দ্বারা ভাগ করার প্রয়োজন নাই। অতএব যদি বিজোড় সংখ্যক বছর হয়, শুধু x কে 12 দ্বারা ভাগ করব। অর্থাৎ জিনিসটাকে এইভাবে লিখলে হয় তার একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। 144 ইন্টু x বাই 12। ঠিক আছে? x কে 12 দ্বারা ভাগ করব, তাহলে 144 বাই 12 কত? 12x। এইটা হয়ে গেল মাসিক প্রবণতার সমীকরণ। এখন আমি জুলাই মাসে না আগস্ট মাসের নভেম্বর মাসে আমরা বার করি। হ্যাঁ, 0 হলে কি হয়ে যাবে? জুলাই মাস যোগ কত দিতে হবে? হাফ। আর 1 যদি দেই, ও 2 প্লাস হাফ দেই, তাহলে অগাস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 15 তারিখ বের হবে। এটা আমরা বুঝে আমরা বের করব মূলবিন্দু এইটা। আর যদি মূলবিন্দু যদি 1 জানুয়ারি হতো, তাহলে আবার মাসিক প্রবণতার সমীকরণ হবে 120 প্লাস 144 ইন্টু x বাই 6। কারণ জোড় সংখ্যক বছরের x ইকুয়াল টু 1 মানে কি? 6 মাস। অতএব এইটাকে মাসে দিতে হলে x কে কত দ্বারা ভাগ করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের পেস লাগে। কি লাগে পেসটা? যে একবার 12 আর 144 দ্বারা ভাগ করি, একবার 12 আর 72 দ্বারা ভাগ করি, একবার শুধু 12 দ্বারা ভাগ করি, একবার শুধু 6 দ্বারা ভাগ করি। এতগুলো কিভাবে মনে রাখবো? বুঝে পড়লে যেভাবে বলছি একেবারেই সহজ। 1 নাম্বার, বার্ষিক সমষ্টিগত প্রবণতার সমীকরণ দিলে 12 এবং 72 দ্বারা ভাগ করব, অথবা 12 এবং 144 দ্বারা ভাগ করব। যদি জোড় সংখ্যক বছর হয় 72, বিজোড় সংখ্যক বছর হলে 144। শেষ প্রবলেম। আর যদি বার্ষিক মাসিক গড় প্রবণতার সমীকরণ হয়, তাহলে 12 অথবা 6 দ্বারা ভাগ করব।
যদি বিজোড় সংখ্যক বছর হয় 12 দ্বারা ভাগ করব, জোড় সংখ্যক বছর হলে 6 দ্বারা ভাগ করব। পয়লা জানুয়ারি হলে বুঝে নেব এটা জোড় সংখ্যক বছর, পয়লা জুলাই হলে বুঝে নেব এটা বিজোড় সংখ্যক বছর। আমি ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার সমীকরণ বের করেছি, জোড় সংখ্যক বছরের ক্ষেত্রে বের করেছি, বিজোড় সংখ্যক বছরের ক্ষেত্রে বের করেছি, এবং সেক্ষেত্রে আবার যে প্রবণতার সমীকরণ হতে বার্ষিক মাসিক গড় প্রবণতার সমীকরণ বের করে দেখিয়েছি, মাসিক প্রবণতার সমীকরণ বের করে দেখিয়েছি, বিভিন্ন মাসের প্রবণতার সমীকরণ বের করে দেখিয়েছি, এবং আজকে যেগুলো করেছি সেগুলো খ বিভাগে পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি। আমরা ন্যূনতম বর্গ পদ্ধতি দেখেছি। এখন আমি আলোচনা করব অর্ধগড় পদ্ধতিতে কিভাবে প্রবণতা রেখা অঙ্কন করা যায়। আমরা প্রবণতার সমীকরণ বের করি কিন্তু ন্যূনতম বর্গ পদ্ধতিতে। কার মাধ্যমে? ন্যূনতম বর্গ পদ্ধতিতে সমীকরণটা বের করি। আর বাকি পদ্ধতিতে আমরা হয় প্রবণতা রেখা অঙ্কন করি অর্থাৎ সরাসরি প্রবণতার মান কি করি বের করি। মনে রাখতে হবে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার সমীকরণ বের হয়, সমীকরণে আমরা এক্স এর মান বসিয়ে প্রবণতার মান বের করি। বাকি যে পদ্ধতিগুলো আছে সেখানে প্রবণতা রেখা অঙ্কন করা হয়, রেখার থেকে প্রবণতার মান বের করা হয়, অথবা সরাসরি প্রবণতার মান বের করা হয়। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে অর্ধগড় পদ্ধতি, যেটা সেমি অ্যাভারেজ মেথড নামে পরিচিত। কি নামে পরিচিত? সেমি অ্যাভারেজ মেথড নামে পরিচিত। অর্ধগড় পদ্ধতিতে আমরা প্রথমে প্রবণতা রেখা অঙ্কন করব, আর সেখান থেকে আমরা প্রবণতার মান বের করব। ঠিক আছে, তাই একটু বুঝে নিই। বছর 2010, 2011, 2012, 2013, 2014, 2015। আমি 6টা বছর নিয়েছি। কয়টা বছর? 6টা বছর। ঠিক আছে, আর এখানে হচ্ছে ওয়াই মানে পর্যবেক্ষিত তথ্যের মান। ওয়াই ধানের উৎপাদন হতে পারে, ওয়াই রপ্তানির পরিমাণ হতে পারে, আমদানির পরিমাণ হতে পারে, মানে পর্যবেক্ষিত তথ্যের মান। ধরি 15 লক্ষ মেট্রিক টন, 18 লক্ষ মেট্রিক টন, 14 লক্ষ মেট্রিক টন, 20 লক্ষ মেট্রিক টন। ঠিক আছে, এরপরে দেখি 26 লক্ষ মেট্রিক টন, 22 লক্ষ মেট্রিক টন। এই আমরা কি করেছি, তথ্যগুলো আমরা পেয়েছি। হ্যাঁ, এই আমি অর্ধগড় পদ্ধতিতে প্রবণতা রেখা অঙ্কন করব। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি তথ্যগুলোকে সমান দুটি অংশে বিভক্ত করব। কি বলেছি? খাতায় লিখে রাখো। 1 নাম্বার, তথ্যগুলোকে আমি সমান দুটি অংশে বিভক্ত করব যাতে বাম দিকে আর ডান দিকে সমান সংখ্যক বছর থাকে। ঠিক কিনা? আশা করি আমি পারতেছি। এই বাম দিকে কয়টা বছর আছে? 3টা, আর ডান দিকে কয়টা আছে? 3টা। অর্থাৎ 2010, 11, 12, এদিকে 13, 14, 15। তো সমান কয়টা অংশে বিভক্ত করেছি? আমি দুটো অংশে বিভক্ত করেছি। এখন আমি প্রথম অংশের গড় মান বের করো। প্রথম অংশের যে পর্যবেক্ষিত তথ্য আছে তার গড় মান বের করব। সেটা কত একটু দেখি। আমি এটাকে আমি x1 বার দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? x1 বার দ্বারা। প্রথম অংশের তথ্যগুলোর গড় মান 15 যোগ 18 যোগ 14 ডিভাইডেড বাই 3। 32 আর 15 কত? 47 বাই কত? 3। হ্যাঁ, 47 কে 3 দ্বারা ভাগ করলে কত? 3 15 45, 15.67। 15.67 পেয়েছি।
গড় মান, ভালো কথা। এখন আমি কি করব, দ্বিতীয় অংশের গড় মান বার করব। একটা জিনিস মনে রাখতে হবে, আমার প্রথম অংশে 3টা তথ্য আছে, 3টা তথ্য যোগ করে 3 দ্বারা ভাগ করেছি। প্রথম অংশে যদি 5টা তথ্য থাকতো তাহলে 5টা তথ্য যোগ করে 5 দিয়ে ভাগ করতাম। আমরা জানি গড় কিভাবে বের করতে হয়। আবার দ্বিতীয় অংশের গড় মান হচ্ছে 20, 26, 22। একটা, দুইটা, 3টা মান যোগ করেছি, ঠিক আছে, 3 দ্বারা ভাগ করব। 46, 48, 68। একটা কথা বলছি, হয়তো আবার একটু হিসাবে ভুল হয়ে যেতে পারে, হতে পারে, তোমরা সংশোধন করে ওইভাবে আঁকবা, আমি সিস্টেমটা তো দেখাই দিচ্ছি, ঠিক আছে। 46 আর 22 কত, 68, 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 2, এটাও 22.67। তাহলে প্রথম অংশের গড় হচ্ছে 15.67, দ্বিতীয় অংশের গড় হচ্ছে 22.67। এখন আমি কোথায় যাব, ছক কাগজে যাব। কোথায় যাব, ছক কাগজে, ছক কাগজে যাব, ঠিক আছে। একটা কাজ করি, এটা হচ্ছে 15.67 আর এটা হচ্ছে কত, 22.67, ঠিক আছে। এখন আমি চলে যাব কোথায়, ছক কাগজে। ছক কাগজে গিয়ে কি করতে পারি, আমি এই যে ছক কাগজে, আবার এদিকে হচ্ছে পর্যবেক্ষিত তথ্যের মান আর ভূমিকে কি ধরেছি, বছর। এই যে ছক কাগজে 5 ঘর আছে, 10 ঘর আছে, ঠিক না। আমি প্রতি 5 ঘরে, এই যে এখানে মনে করো 10 ঘর আছে আর এইটা হচ্ছে 5 ঘর, এই 5 নাম্বার ঘরে আমি কত লিখলাম, 2010 লিখলাম। তাহলে ঠিক 5 ঘর বাদে কত লিখবো, 2011, তারপর 2012, 2013, 2014, 2000। তোমরা দয়া করে ছক কাগজ ব্যবহার করবে। কি ব্যবহার করবে, ছক কাগজ। এরপরে একটু লক্ষ্য করো, আমার গড় মান বেরিয়েছে একটা 15.67 আর একটা কত, 22.67, ঠিক আছে। তা আমি ওখানে মনে করো 1 ঘর সমান যদি 1 ধরি, তাহলে 5 ঘরে 5, 10, 15, 20, 25। এই যে 5, 10, 15, 20 কত, 25। ওই যে ছক কাগজে ছোট ছোট 1 ঘর সমান কত ধরেছি, 1 ধরেছি। তাহলে 5 ঘরে কত, 5। হ্যাঁ, আমি 25 পর্যন্ত গেলাম, যেহেতু আমার হাইয়েস্ট মান কত, 22.67, ঠিক কিনা। ওইভাবে আমি গেলাম ছক কাগজে, ঠিক আছে। আমি 1 ঘর সমান 1 ধরেছি। আমি যদি 2 ঘর সমান যদি 1 ধরতাম, তাহলে ছক কাগজে এই যে এখানে 10 ঘর আছে না, যেখানে 10 ঘর আছে, 10 ঘর সমান কত হতো, 5। যদি আমি 2 ঘর সমান যদি কি করতাম, 1 ধরতাম, তো 10 ঘরে 5 হতো, 20 ঘরে 10 হতো, মানে এদিকে একটু কি হইতো, বড় হতো। যার যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কি করে ধরি। আর যারা একেবারে ছক কাগজে পারো না, তারা আর কি করবা, সাদা কাগজে এইভাবে কি করবা, টেনে দিয়ে দিবা। কোথায় দিয়ে দিবা, সাদা কাগজে। তাও তো কিছু নম্বর পাবে, ঠিক কিনা। নম্বর না পাওয়ার চেয়ে কিছু নম্বর পাওয়াটা কি ভালো। তবে দিতে হবে কোথায়, নিয়ম হচ্ছে ছক কাগজে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে, ওইটা যেটা করবে ওইটা ছক কাগজ তার আনসার দেওয়া কি সম্ভব হবে না। এখন আমি কি করব, এখন আমার এখানে প্রথম অংশে কয়টা বছর, 1টা, 2টা, 3টা বছর, মাঝামাঝি বছর কোনটা, 2011। প্রথম অংশে কয়টা বছর, 3টা বছর, মাঝামাঝি বছর কে, 2011। আমি কি করলাম, এই 15.67 2011-র বিপরীতে, এই যে এই যে 15.67 কার বিপরীতে, 2011-র বিপরীতে। আমি বসাবো 15 কত, 67 কার বিপরীতে, 2011-র বিপরীতে। কেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, 2010, 11, 12 কয়টা বছর আছে, 3টা বছর। প্রথম অংশে আমি মাঝামাঝি বছরে যাব। একটু বলি, আমার প্রথম অংশে যদি 5টা বছর থাকতো, কয়টা বছর, 5টা বছর,
1 2 3 4 5, মনে করে এই 5টা বছর প্রথম অংশে, তা মাঝখানে বছর কোনটা? 2012, ডানে 2টা বামে 2টা, 2012। আবার বলছি, প্রথম অংশে যদি কয়টা বছর থাকতো? 5টা বছর, তাহলে 1 2 3 4 5, এই যে এর ভিতরে মাঝামাঝি হচ্ছে 2012, তাহলে মানটা আমি 2012-র বিপরীতে কি করব? বসাবো। সোজা কথা, প্রথম অংশে যতগুলো বছর আছে ঠিক এর মধ্যবর্তী বছরের বিপরীতে মান বসাতে হবে। মধ্যবর্তী বছর 2011-এর বিপরীতে কত বসিয়েছি? 15.67। এখানে মধ্যবর্তী বছর কোনটা? 13 14 15, 2014। 2014-র বিপরীতে কত বসাবো? 22 এই যে বসাবো এই মানটা। এই দুইটা মান আমি এখন কি করব? যোগ করব। যোগ করে এইটা হচ্ছে কি আমার প্রবণতা রেখা, দীর্ঘকালীন প্রবণতা রেখা অর্ধগড় পদ্ধতিতে। এইটা হচ্ছে আমার দীর্ঘকালীন প্রবণতা রেখা অর্ধগড় পদ্ধতিতে দীর্ঘকালীন প্রবণতা রেখা। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করো যে আমাকে বলেছে এই প্রবণতা রেখা হতে প্রতিটি বছরের প্রবণতার মান বের করো। কি বলেছে? প্রবণতা রেখা হতে প্রতিটি বছরের প্রবণতার মান বের করো। তখন আমি কি করব? এই যে রেখাটা আছে না, আমি ঠিক 2010 থেকে এই রেখা লম্ব বরাবর যাব, এই বিন্দুতে গেছি। এই বিন্দু পর্যন্ত মনে করো আমার 14টা ঘর আছে। কয়টা? ছোট ছোট ঘর কয়টা আছে? 14টা। এক ঘর সমান যদি 1 ধরি, তাহলে আমি বলবো 2010 সালে প্রবণতার মান 14। এক ঘর সমান 2 ধরলে 2010 সালে প্রবণতার মান 28। আশা করি বুঝাতে পেরেছি। মনে করো আমি 2012 সালে প্রবণতা বের করব, ঠিক 2012 থেকে এই রেখার লম্ব দূরত্ব বার করব। এর মানে তখন কিন্তু অবশ্যই প্রবণতা রেখাটা ছক কাগজে আঁকতে হবে। এই 2012 থেকে এটা লম্ব দূরত্ব মনে করি 17 ঘর। কত ঘর? 17 ঘর। এই যে ছোট ছোট ছক কাগজে কি আছে? এই যে ছোট ছোট ঘর, সরি, এই যে ছোট ছোট ঘর আছে না, হ্যাঁ, এই যে এইভাবে মনে করি ছোট ছোট ঘর কয়টা গেছে? 17টা ঘর গেছে। এক ঘর সমান যদি আমি 1 ধরি, তাহলে 2012 সালে প্রবণতা 17। এক ঘর সমান 2 ধরলে প্রবণতা 17 গুণ 34। এক ঘর সমান 3 ধরলে প্রবণতা হবে 3 17 51। এক ঘর সমান যদি 2 ঘর সমান যদি 1 ধরি, তাহলে এক ঘর সমান কত? হাফ। তাহলে 17 ঘরে কত হবে? হাফ, মানে কত? প্রবণতা 8.5। তাহলে প্রবণতা বের করতে হলে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা বছর হতে রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। এরপর দেখতে হবে লম্ব দূরত্ব কতগুলো ছোট ঘর হয়েছে। এখন যদি একটা ক্ষুদ্র ঘর সমান যদি 1 ধরি, তাহলে 42টা ছোট ঘর হলে প্রবণতা 42। একটা ছোট ঘর সমান 2 হলে 42টা ছোট ঘরে প্রবণতা কত হবে? 84। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা আসি একটা প্রবলেম, যে আমাদের দেখা গেল যে 2016 সালে আরেকটা তথ্য দিয়েছে। কত? 28। এখন তো পড়লাম ঝামেলার ভিতরে। আমি বলেছি যে উপাত্তগুলোকে সমান দুটি অংশে বিভক্ত করতে হবে। উপাত্তগুলোকে সমান দুটি অংশে বিভক্ত করতে হবে। এত মহাবিপদ। 1 2 3 4 5 6 7। উপাত্ত হচ্ছে বিজোড় সংখ্যক। উপাত্ত হচ্ছে বিজোড় সংখ্যক। তাহলে মাঝামাঝি কিভাবে করব? এদিকে 3টা করলে এদিকে কয়টা হয়? 4টা। আর এদিকে 3টা করলে এদিকে হয় কয়টা? 4টা। তাহলে এক কাজ করি, একেবারে মাঝখানে কে আছে? 2013। ঠিক আছে কিনা? এর বাম দিকে 3টা আছে, ডান দিকে কয়টা? 3টা আছে। একেবারে মাঝখানে কি আছে? 2013 আছে। আমরা কি করব? যে যখন বিজোড় সংখ্যক উপাত্ত হয় তখন মাঝামাঝি 100% বিভক্ত করা যায় না বিজোড় সংখ্যক হলে। এই যে প্রমাণ দিয়েছি, 1 2 3 4 5 6 7। একদিকে 4টা হলে আরেকদিকে কয়টা থাকে? 3টা। পুরো মাঝামাঝি পাওয়া যায় না। তখন একেবারে মাঝামাঝি একটা বছর থাকে। এই একটা বছরকে আমরা কি করব? বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে আমরা কি করব? এই 3টা বছর, এই 3টা বছরের উপাত্ত নেব। ঠিক আছে?
এই 3টা বছর, এই 3টা বছর আগের মতো x1 বার করব, x2 বার করব, আগের মতো ছক কাগজে কি করব, মান বসাবো। ঠিক আছে, সেক্ষেত্রে ওই 2011-এর বিপরীতে একটা হবে আর 2015-এর বিপরীতে একটা মান হবে। তাহলে বিজোড় সংখ্যক হলে আমরা কি করব, সমান দুটি অংশে বিভক্ত করা যায় না, তো একেবারে মাঝামাঝিটা কি করব, বাদ দিয়ে দেব। বাদ দিয়ে এখন কিন্তু সমান সমান পাবো, 3টা 3টা। ক্লিয়ার? আরেকটা প্রবলেম দেখাচ্ছি, এখানে 2017 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে এখন কিন্তু এটা আর বাদ দেওয়া লাগবে না। সমান সমান কয়টা অংশে বিভক্ত করা যায়, 4টা। সমান সমান কয়টা অংশে বিভক্ত করা যায়, 4টা অংশে বিভক্ত করে। এই 4টা আর এদিকে কয়টা, 4টা। ঠিক আছে, এদিকে 4টা, এদিকে 4টা। ক্লিয়ার? এখন কিন্তু x1 বার যখন আমরা বের করব, তখন আমরা এই 4টা তথ্য যোগ করে 4 দ্বারা ভাগ, এদিকে 4টা তথ্য যোগ করে x2 বার বের করব, কত দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ। এখন আমার x1 বার কার বিপরীতে বসাবো, এখন তো ওই 4টা উপাত্তর ভিতরে মাঝখানে কয়টা বছর আছে, 2টা বছর, 2011 আর 12। আগে তো এই প্রবলেম ছিল না। আর এখানে 4টার ভিতরে কয়টা আছে, 2টা বছর, 15 আর কি 16। ঠিক আছে, অর্থাৎ জোড় সংখ্যক বছর হয়ে গেলে কি হয়ে গেলে, জোড় সংখ্যক বছর হয়ে গেলে, ঠিক আছে, মাঝামাঝি কি করেছি, এদিকে 4টা আর এদিকে 1টা 2টা 3টা 4টা, এই 1 2 3 4, 4টা 4টা। এই 4টাতে আগে 3টা ছিল, মাঝামাঝি একটা পেয়েছিলাম, এই 4টাতে গড় বের করেছি। আর মাঝামাঝি বছর কোনটা, 11 12। তখন আমরা উপাত্ত কিভাবে বার করব, এই যে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে কত, 12 13 14 15 16 17। তখন আমরা কি করব, 11 আর 12-র মাঝখানটা কোনটা, 11 আর 12 মাঝখান, এখানে আমরা গড় মানটা বসাবো। এরপরে 15 আর 16-র মাঝখান কোনটা, এই যে এখানে গড় মানটা বসাবো। এই মান যোগ করে আমরা প্রবণতা রেখা বার করব। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, যদি দেখা যায় কি হয়েছে, জোড় সংখ্যক বছর, কি বলেছি, জোড় সংখ্যক বছর। ঠিক আছে, তো জোড় সংখ্যক বছর হয়তো মাঝামাঝি দুটো অংশে বিভক্ত করা যায়, 1টা 2টা 3টা 4টা, এদিকেও 1টা 2টা 3টা 4টা। কারণ আগে ছিল 3টা 3টা 6টা, তো 3টার মাঝখানে 1টা বছর পেয়েছি। এখন 4টা 4টা 8টা, 4টার মাঝখানে 2টা বছর, 11 12, এখানে 4টার মাঝখানে 15 16। তাহলে মানগুলো কিভাবে বসাবো, তো এই 11 12-র মাঝখানে, 11 আর 12-র মাঝখানে গড় মান, ওই যে x1 বার, আর 15 আর 16-র মাঝখানে x2 বার বসাবো। ব্যাস, প্রবণতা রেখা হয়ে গেল। আর যদি বলে প্রবণতার মান বের করো, তাহলে প্রত্যেকটা বছর থেকে লম্ব দূরত্ব বার করব, দেখবো ক্ষুদ্র গড় কত, কয়টা হয়েছে। সেই ক্ষুদ্র গড় 1 গড় সমান 1 হলে 1 দ্বারা গুণ করে, 1 গড় সমান 2 হলে 2 দ্বারা গুণ করে প্রবণতার মান বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কালীন সারির ন্যূনতম বর্গ পদ্ধতির যে সমীকরণ, সেখান থেকে আমরা মাসিক প্রবণতার সমীকরণ আমরা বের করেছি এবং অর্ধগড় পদ্ধতিতে আমরা প্রবণতার মান বের করেছি। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবারও অনুরোধ করব, 3 নম্বর ক্লাসটা করার আগে 1 এবং 2 নম্বর ক্লাস আগে করতে হবে। সবাইকে ধন্যবাদ।